ইতিহাসের পাতা থেকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে আমার পডকাস্টটা কিছু প্রশ্ন দিয়ে শুরু করব। অদ্ভুত একটা ঐতিহাসিক ঘটনা, যেটা আপনাদের হয়তো অনেকের জানা, হয়তো অনেকে জানেন না। কিন্তু সত্যি পডকাস্টটার যেই বিষয় সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং, অন্তত আমার তাই মনে হয়েছে। কারণ এতে ইতিহাসের এমন একটা গল্প আছে, সেই গল্পটা আপনারা না শুনলে কেউ বিশ্বাস করতে পারবেন না। সালটা ছিল 1193 খ্রিস্টাব্দ। বখতিয়ার খিলজি, যিনি নাকি কুতুবউদ্দিন আইবকের সেনাপতি ছিলেন, তিনি নালন্দা মহাবিহার, যেটা একটা বৌদ্ধ মহাবিহার এবং শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেটাকে আক্রমণ করে ধ্বংস করেন। প্রচুর সন্ন্যাসীকে তিনি হত্যা করেন, অনেককে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয় এবং নালন্দার মূল সম্পদ তিনি ধ্বংস করেন। এখন প্রশ্ন হলো যে তিনি তো একজন সাম্রাজ্যবাদী, তিনি রাজ্য জয় করতে পারেন এবং রাজ্য জয়ের জন্য তিনি অনেক জায়গায় ধ্বংসলীলা চালাতে পারেন, কিন্তু সব কিছু ছেড়ে একটা বৌদ্ধ মহাবিহারের পেছনে ধ্বংস করার উদ্দেশ্য কী ছিল? নালন্দার সম্পদ উনি ধ্বংস করেছিলেন, কিন্তু সেই সম্পদ কী ছিল? আমাদের পডকাস্টে আমরা চেষ্টা করব এই সমস্ত উত্তরগুলো দেওয়ার। এখন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে আমরা জানতে পারি, সেই সময় কিন্তু চাইনিজ পরিব্রাজক হিউয়েন-সাং এবং ইৎসিং ভারতবর্ষে এসেছিলেন এবং আমরা যত তথ্যসূত্র পাই সেগুলো কিন্তু তাদের গ্রন্থ থেকেই পাই। আসলে প্রত্যেকটি ইতিহাস তখনই সত্য হয়ে ওঠে যখন আমরা একটা নিরপেক্ষ তথ্যসূত্র বা উপাদান পাই, সেটা না হলে কিন্তু ইতিহাসের কোনো ভিত্তি নেই। কাজে আমরা প্রথমে উল্লেখ করলাম যে হিউয়েন-সাং এবং ইৎসিং, এদের দুজনের, তারা চীনা পর্যটক ছিলেন, তাদের দুজনের রচনাই হচ্ছে আমাদের প্রধান তথ্যসূত্র। তাছাড়া নালন্দার যে ধ্বংসাবশেষ আবিষ্কার করা গেছে সেটার থেকেও কিন্তু হিউয়েন-সাং এবং ইৎসিংয়ের বইয়ে যা লেখা আছে সেটা যে সত্য, মানে যেটা আর্কিওলজিক্যাল এভিডেন্স, সেটাও কিন্তু তাকে সাপোর্ট করছে। এখন হিউয়েন-সাং তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার যে কৃতিত্ব সেটা দিয়েছেন গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্তকে। তার মতে কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন 5ম শতাব্দীতে। আবার অনেকে বলেন মৌর্য যুগেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য সেটা হলো নালন্দা ছিল বিশ্বের প্রাচীনতম বিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়। বলা হয় যে বুদ্ধদেব যখন জীবিত ছিলেন তখন তিনি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। এখন নালন্দা কোথায় অবস্থিত ছিল? মগধ বা বর্তমান বিহারে নালন্দা অবস্থিত ছিল এবং বিহারের রাজগৃহ, যা বর্তমানে রাজগীর নামে পরিচিত, সেখানে ছিল নালন্দার অবস্থান। নালন্দা বিশ্ববিদ্যালয় একটি অবৈতনিক এবং আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রচুর বিশাল বড় একটা অঞ্চল, 10 কিলোমিটার অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল এবং এখানে সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা দেওয়া হতো। বলা হয় যে 100টি গ্রামের রাজস্ব থেকে এই বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহ হতো। নালন্দার পাঠ্যসূচিতে কী ছিল? নালন্দার পাঠ্যসূচিতে কিন্তু বৌদ্ধ ধর্মশাস্ত্র, চতুর্বেদ, হেতুবিদ্যা, চিকিৎসাবিদ্যা সমস্ত কিছু শিক্ষা দেওয়া হতো। নালন্দার যিনি উপাচার্য ছিলেন, যার নাম ছিল রাহুল শ্রীভদ্র, তিনি এই সমস্ত বিষয়ে পণ্ডিত ছিলেন। সেই জন্য সংঘের অধিবাসীরা তাকে শ্রদ্ধা ভরে জ্ঞাননিধি বলে ডাকতেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনত্বের নিরিখে ইউনেস্কো কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে হেরিটেজ সাইটের তকমা দিয়েছে। এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি সম্বন্ধে বললাম। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারা ছিলেন? অত্যন্ত পণ্ডিত ব্যক্তিরাই একমাত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হতেন, যেমন চন্দ্রপাল,
জিন মিত্র, গুরু মিত্র অনেকে ছিলেন যারা নাকি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদে আসীন ছিলেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুধু রাহুল শ্রীভদ্র, যিনি নালন্দার উপাচার্য ছিলেন, তিনি একজন বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। এছাড়াও কিন্তু আমরা দুজনের নাম জানতে পারি যারা বাঙালি ছিলেন এবং এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন ছিলেন। তারা ছিলেন চন্দ্রগমিন এবং শান্তিরক্ষিত। এবার আসি নালন্দায় কিভাবে ছাত্ররা, কিসের ভিত্তিতে ছাত্রদের নেওয়া হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। কেবল 2 থেকে 3% ছাত্ররাই কিন্তু এই প্রবেশিকা পরীক্ষায় সুযোগ পেত। কিন্তু তা সত্ত্বেও নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল বিপুল। হিউয়েনসাং বলেছেন যে তার সময়ে নালন্দাতে ছাত্র এবং শিক্ষকের সংখ্যা মিলিয়ে প্রায় 10,000 জন ছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের অমূল্য সম্পদ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3টি পাঠাগার, যাদের নাম ছিল রত্নসাগর, রত্নদুধি এবং রত্নমঞ্জরি। এই 3টি পাঠাগারে বিপুল সংখ্যায় বই ছিল এবং সেই সংখ্যা 10 লক্ষকেও ছাড়িয়ে গিয়েছিল। উপনিষদের কতগুলো অরিজিনাল পুঁথি এবং তাছাড়া অন্যান্য অনেক পুঁথি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ছিল। এই মহাবিহারের প্রতিটি ক্ষেত্রে কঠোর নিয়মকানুন পালন করা হতো। ছাত্র সংখ্যা যথেষ্ট হলেও নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনোদিনও আইনগত কোনো অবনতি লক্ষ্য করা যায়নি এবং শান্তি শৃঙ্খলা নালন্দা বিশ্ববিদ্যালয়ে সবসময় বজায় থাকে। এবার আসি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিখ্যাত ছাত্র সম্বন্ধে। হিউয়েনসাং, আর্যভট্ট, বাসুবন্ধু, হর্ষবর্ধন, ধর্মপাল এরা সকলেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হিউয়েনসাংয়ের তথ্য থেকে কিন্তু আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে নানা তথ্য সংগ্রহ করতে পারি। নালন্দা যখন খ্যাতির চরম শিখরে, তখন কিন্তু শুধু ভারতবর্ষ নয়, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, জাপান, তাছাড়া দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে নালন্দায় ছাত্ররা আসতো এবং যেহেতু নালন্দা ছিল অবৈতনিক প্রতিষ্ঠান, তারা কিন্তু স্বচ্ছন্দে বিদেশে এসেও তাদের পাঠ্যক্রম পূর্ণ করতে পারে। প্রায় 800 বছর নালন্দা খ্যাতির চরম শিখরে ছিল, কিন্তু তারপরই নালন্দা বিশ্ববিদ্যালয় অতীতের অতলে হারিয়ে যায়। কী ছিল সেই ঘটনা? নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর 3 বার আক্রমণ হয়েছিল। প্রথমবার আক্রমণ হয় স্কন্দগুপ্তের আমলে 455 থেকে 465 খ্রিস্টপূর্বাব্দে। তখন মিহির কুলের নেতৃত্বে হুন জাতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ চালিয়েছিল। কিন্তু পরবর্তীকালে স্কন্দগুপ্তের যারা উত্তরাধিকারী ছিলেন, তারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্নির্মাণ করেন এবং আরও উন্নতি সাধন করেন। 7ম শতাব্দীতে বাংলার গৌদাস বংশের আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল এই শিক্ষার পীঠস্থানকে এবং সেটাও কিন্তু নালন্দার বৌদ্ধ ছাত্র বা মহারাজ হর্ষবর্ধন সেই ক্ষতি পুষিয়ে দিয়েছিলেন এবং নতুনভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। কিন্তু 1193 খ্রিস্টাব্দে নালন্দার উপর বখতিয়ার খিলজির যে আক্রমণ, সেই আক্রমণের পর কিন্তু নালন্দা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। প্রথমেই প্রশ্ন হলো যে বখতিয়ার খিলজি কে ছিলেন? বখতিয়ার খিলজি ছিলেন তুর্কি শাসক কুতুবউদ্দিনের সেনাপতি, যিনি 1193 খ্রিস্টাব্দে বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানটিকে আক্রমণ করেন। এখন প্রশ্ন হলো, তিনি ছিলেন একজন সাম্রাজ্য বিজেতা সেনাপতি হিসেবে, রাজার সেনাপতি হিসেবে এটাই স্বাভাবিক ছিল যে তিনি কোনো সাম্রাজ্য জয় করবেন, কোনো রাজ্য জয় করবেন বা ধন সম্পদের জন্য কোনো মন্দির লুণ্ঠন করবেন। কিন্তু হঠাৎ করে নালন্দার বিরুদ্ধে এই আক্রমণ সংগঠিত হলো কেন? এর পেছনে রয়েছে এক বিচিত্র ঘটনা। আসলে বখতিয়ার খিলজি একবার খুব অসুস্থ হয়ে পড়েন এবং অনেক হাকিম চিকিৎসা করেও
বখতিয়ার খিলজির রোগ ধরতে পারল না। অনেক দিন কেটে গেল, কিন্তু বখতিয়ার খিলজির স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে থাকলো। তখন বখতিয়ারের এক সভাসদ তাকে পরামর্শ দিলেন যে নালন্দার তৎকালীন উপাচার্য রাহুল শিলভদ্রকে তিনি একবার চিকিৎসার জন্য ডাকতে পারেন। কিন্তু বখতিয়ার খিলজি কোনো বিধর্মীকে দিয়ে নিজের চিকিৎসা করাতে চাননি। কিন্তু বখতিয়ার খিলজি কোনো বিধর্মীকে দিয়ে নিজের চিকিৎসা করাতে চাননি। এই প্রস্তাব তিনি হাওয়ায় উড়িয়ে দেন। অবশেষে বখতিয়ার খিলজির স্বাস্থ্যের ক্রমশই অবনতি হতে থাকে এবং একটা সময় এমন এসে দাঁড়ায় যে তিনি বাঁচবেন কিনা সে বিষয়ে সবার মনে সন্দেহ দেখা যায়। তখন বখতিয়ার খিলজি ভাবলেন, ঠিক আছে, একবার শিলভদ্রকে ডেকে পাঠানোই যাক। শিলভদ্র বখতিয়ার খিলজির ডাক শুনে সঙ্গে সঙ্গে তার কাছে এসে উপস্থিত হন। বখতিয়ার খিলজি শিলভদ্রকে চ্যালেঞ্জ করার জন্য প্রথমেই বলে বসেন, আমি কিন্তু তোমার হাতের কোনো ওষুধ আমি খাবো না, কোনো ওষুধ দিয়ে তুমি আমার রোগ সারাতে পারবে না। শিলভদ্র তাকে বলেন, আপনাকে কোনো ওষুধ খেতে হবে না, তাও আপনি সুস্থ হয়ে উঠবেন। শিলভদ্র কোরআনের কয়েকটি নির্দিষ্ট পাতা বখতিয়ার খিলজিকে পড়তে বলেন এবং বলেন প্রতিদিন যেন তিনি কোরআনের নির্দিষ্ট পাতাগুলি পড়েন। এরপর বখতিয়ার খিলজি নিয়মিত কোরআনের পাতা পাঠ করার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিছুদিনের মধ্যে তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করেন। তখন তার মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে যে আমাকে কোনো ওষুধ না দিয়ে কিভাবে শিলভদ্র আমার রোগ মুক্তি ঘটালো। অবশেষে তিনি তার সভাসদদের কাছে জানতে পারেন যে কোরআনের পাতায় শিলভদ্র ওষুধ লাগিয়ে দিয়েছিলেন এবং বখতিয়ার খিলজি রোজ দিন যখন সেই কোরআন পাঠ করতেন তখন তার শরীরের ভেতরে সেই ওষুধ প্রবেশ করত এবং এর ফলেই তিনি সুস্থ হয়েছেন। এই তথ্য শুনে বখতিয়ার খিলজি অত্যন্ত হিংস্র হয়ে ওঠেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। তিনি ভাবেন যে মুসলিম হাকিমদের কাছে যে ওষুধ নেই সেই ওষুধ এই বিধর্মীর কাছে আসলো কীভাবে। তিনি জানতে পারেন যে এই জ্ঞানের উৎস হচ্ছে নালন্দার 3টি পাঠাগার। সেই পাঠাগারগুলি বিশাল জায়গা জুড়ে 3 তলা বিশিষ্ট 3টে ভবন ছিল এবং বখতিয়ার খিলজি প্রতিজ্ঞা করেন যে তিনি নালন্দার অমূল্য সম্পদ ধ্বংস করবেন। 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি নালন্দা আক্রমণ করেন। প্রচুর সন্ন্যাসীকে তিনি হত্যা করেন। অনেক বৌদ্ধ ভিক্ষুককে জ্বলন্ত আগুনের মধ্যে ছুঁড়ে তিনি নৃশংস হত্যালীলা চালান। সঙ্গে সঙ্গে তিনি আরেকটা কাজ করেন, নালন্দার পাঠাগারগুলিতে তিনি অগ্নিসংযোগ করেন। তবকাত-ই নাসিরির লেখক মিনহাজ-উস সিরাজ বলেছেন যে নালন্দায় আগুন জ্বলেছিল 3 মাস ধরে। তার থেকেই অনুমান করা যায় যে নালন্দায় কত সংখ্যক বই ছিল। এই বইয়ের সংখ্যা কিন্তু 30 লক্ষেরও বেশি ছিল। নালন্দায় অনেকগুলো অরিজিনাল উপনিষদের অরিজিনাল টেক্সট ছিল এবং এছাড়াও অন্যান্য পুঁথি ছিল যেগুলো কিন্তু অগ্নিসংযোগের ফলে চিরতরে আমাদের সামনে থেকে হারিয়ে যায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসলীলা বখতিয়ার খিলজি চালিয়েছিলেন তার ফলে কিন্তু জ্ঞানের একটা আস্ত ভাণ্ডার নিমেষের মধ্যে আমাদের হাতের বাইরে চলে যায়। যে জ্ঞানের অমূল্য উদাহরণ ছিল 3টি পাঠাগার, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এবং বখতিয়ার খিলজির আক্রমণের পর নালন্দাকে পুনর্নির্মাণ করার মতো কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে বখতিয়ার খিলজি যে শুধু ভারতবর্ষেরই ক্ষতি করেছিলেন তা নয়, তিনি পুরো বিশ্বকে এক অমূল্য সম্পদ থেকে বঞ্চিত করেছিলেন। 2017 সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের প্রস্তাব অনুযায়ী নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভারত সরকার নতুনভাবে গড়ে তুলছে এবং এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে আবার পঠন পাঠন শুরু হয়েছে। খ্যাতির যে চরম শিখরে
নালন্দা বিশ্ববিদ্যালয় পৌঁছেছিল তা পুনরায় সম্ভব কিনা সেটা ভবিষ্যতেই আমাদের বলে দেবে। নমস্কার, আমার পডকাস্ট এখানেই শেষ হলো।